আসসালামু আলাইকুম। স্কুল ঘরে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো আর তোমরা একদম সুস্থতার সাথে সুন্দর করে পরীক্ষা দিচ্ছ এই আশাই ব্যক্ত করছি। আজকে তোমাদের ইংরেজি সেকেন্ড পার্ট পরীক্ষা হচ্ছে। তোমাদের 12টা 10-এ তোমাদের পরীক্ষা শেষ হবে। 9টা 10 থেকে শুরু হলো, কিন্তু তোমাদের আগামীকাল থেকে যেই পরীক্ষাগুলো বাকি আছে, তোমাদের জীববিজ্ঞান থেকে শুরু করে যেই পরীক্ষাগুলো বাদ আছে এগুলো তোমাদের হচ্ছে আগামী 9 তারিখে শেষ হবে এবং 10, 11, 12, 13 এই কয়দিন কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। তো তোমাদের খুব 27 তারিখ থেকে শুরু হচ্ছে, একটু ব্যস্তই আছে পরীক্ষার মধ্যে, প্রি টেস্ট পরীক্ষা চলছে। তো এখন আমি তোমাদের বায়োলজি পরীক্ষার সাজেশন দেবো, যেহেতু আগামীকালকে তোমাদের পরীক্ষা কিন্তু টাইমও চেঞ্জ হয়েছে। এখন হচ্ছে তোমাদের 2টা 10 থেকে 2টা 15 থেকে 5টা 15 পর্যন্ত, অর্থাৎ দুপুরের দিকে তোমাদের পরীক্ষা শুরু হবে। তো এখন আর কথা না বাড়িয়ে আমি সোজা তোমাদের সাজেশন দিব যে বায়োলজি থেকে অনেকগুলো চ্যাপ্টার, 14টা চ্যাপ্টার আছে। এই 14টা চ্যাপ্টার অল্প সময়ের মধ্যে তোমরা কিভাবে রিভিশন করবে, কারণ অনেকগুলো চিত্র আছে, অনেক টপিক তোমাকে বুঝে পড়তে হবে। তো আমি যেহেতু আছি, তোমাদেরকে মাত্র 5টা অধ্যায় দিব। এই 5টা অধ্যায় পড়লে তোমার 5টা সৃজনশীল কমন পড়বেই, এতটা আত্মবিশ্বাস নিয়ে আমি বলতে পারি। সাথে 2টা এক্সট্রা আমি দিয়ে দিব যেন কোনো রিস্ক না থাকে। টোটাল 7টা অধ্যায়, কিন্তু আমি স্টার চিহ্ন দিয়ে দিব 100% 5টা থেকে 5টা কমন পড়বে, আরও এক্সট্রা 2টা দিব, সেই 2টা থেকেও 2টা কমন পড়বে। অর্থাৎ টোটাল আমি 8টা অধ্যায় রাখছি। এই 8 অধ্যায় থেকে 8টা সৃজনশীলই কমন পড়বে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর আমার এই ভিডিওটা তোমাদের উদ্দেশ্য করা, তোমরা একটু কিপটামি কম করে একটু ভিডিওটা শেয়ার করবা। যদি ভালো লাগে, তোমার মন থেকে যেটা আসে সেটা একটু কমেন্টে জানিয়ে দিবা। যেহেতু তোমাদের জন্য একটু কষ্ট করছি, তাহলে তোমরা কি একটু লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো না? তো আশা করি আজকের পর থেকে সকল স্টুডেন্ট তোমরা বেশি বেশি করে শেয়ার করবে, অন্য বন্ধুরাও যেন দেখে উপকৃত হতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে মাত্র 5টা অধ্যায় বলছি, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে। ঠিক আছে? কোন সেই 5টা অধ্যায় আমি তোমাদেরকে আগে বলে দিচ্ছি। প্রথমেই বলছি অধ্যায় 5। অধ্যায় 5 থেকে একটা সৃজনশীল আসবে, অধ্যায় 12 থেকে একটা সৃজনশীল আসবে, অধ্যায় 11 থেকে একটা সৃজনশীল আসবে, অধ্যায় 14 থেকে একটা সৃজনশীল আসবে এবং অধ্যায় 2 থেকে একটা সৃজনশীল আসবে। বন্ধুরা, আমি যেই 5টা এখানে অধ্যায় বললাম, এই 5টা অধ্যায় তোমরা সকল শ্রেণীর স্টুডেন্ট, কে ভালো, কে মোটামুটি স্টুডেন্ট, কে দুর্বল স্টুডেন্ট, এই টাইপের কোনো আমি দেখছি না। সবার জন্য, সকল স্কুলের জন্য, শুধু মণিপুর স্কুলের জন্য না, বোর্ড পরীক্ষাতেও এই অধ্যায়গুলো থেকে বায়োলজিতে প্রশ্ন করা হয়। 5, 12, 11, 14 এবং 2 অধ্যায়। এখন অনেকে 2 অধ্যায়টা পড়তে চাও না, বলো যে এটা অনেক বড়। তোমাদের সবচেয়ে বড় অধ্যায় হচ্ছে বায়োলজিতে 5 অধ্যায় এবং 2 অধ্যায়। কিন্তু সবচাইতে খুশির খবর আছে, আমি তোমাদের টপিকও সিলেক্ট করে দিব এই সাজেশনে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এই সাজেশনে শুধু আমি অধ্যায় সিলেক্ট করছি না, জ্ঞানমূলক, অনুধাবনমূলক কোনগুলো পড়তে হবে সেটা নিয়েও পরে কথা বলছি। আগে গ এবং ঘ, উচ্চতর দক্ষতা এবং প্রয়োগমূলকের জন্য কোন টপিকগুলো পড়তে হবে আমি টপিকও সিলেক্ট করে রেখেছি, ধীরে ধীরে তোমাদেরকে বলবো। এখন আমি বলছিলাম মাত্র 5টা অধ্যায় পড়লেই 5টা সৃজনশীল কমন। তো এই 5টা অধ্যায়ের A to Z তোমাকে শিখতে হবে, তাহলে বোর্ড পরীক্ষার জন্য তোমার একদম ভালো প্রিপারেশন হয়ে গেল। 90+ নাম্বার পাওয়া ব্যাপারই না বায়োলজিতে। যদি এই 5টা অধ্যায় পড়ো, তাহলে আগামীকালকের প্রি টেস্ট পরীক্ষায় তোমার অনেক অনেক ভালো হবে। সাথে রাখছি আরও 2টা অধ্যায়। সেই 2টা অধ্যায়ের মধ্যে অধ্যায় 4 এবং অধ্যায় 8। অধ্যায় 8 ছোট্ট একটা অধ্যায়, এই অধ্যায় থেকেও তোমাদের সৃজনশীল আসবে ইনশাল্লাহ, আমার অভিজ্ঞতার আলোকে বলছি। এবং অধ্যায় 4 থেকে, তাহলে আমি দিলাম কয়টা? 7টা অধ্যায়। এবং আরও একটা অধ্যায় আমি তোমাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে অধ্যায় 10। যদি না পড়ো তাহলে অধ্যায় 13 পড়তে হবে। অধ্যায় 13 থেকেও এবার একটা প্রশ্ন দিবে। এই অধ্যায় 10 অথবা 13, যদি কেউ 10 পড়ো 10 থেকেও একটা দেওয়ার সম্ভাবনা আছে, তবে 13 থেকে অনেক ইম্পর্টেন্ট। 13 থেকেও তোমাদের সৃজনশীল প্রশ্ন দিবে। তাহলে তোমার 8টা পড়ে গেল, কিন্তু তোমার তো লাগবে হচ্ছে 5টা। তাহলে তুমি 5টা অধ্যায় ভালো করে পড়ো, A to Z পড়ো, তোমার MCQ সহ জ্ঞানমূলক, অনুধাবন সব কিছু এই 5টা অধ্যায়ের প্রশ্ন পড়া হয়ে যাবে। তাহলে তোমার অনেক দূর এগিয়ে গেলে।
পড়াটা অনেক আগায় গেল। তাহলে আমি আবার বলছি 5, 12, 11, 14, 2, 4 এবং 8 এবং 10 অথবা 13, 10 অথবা 13। যদি কারো 10 পড়তে ইচ্ছা করে 10 পড়তে পারো, 13 পড়তে ইচ্ছা করলে 13 পড়তে, তবে 13 থেকে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এইবার আমি তোমাদের অধ্যায় নিয়ে আলোচনা করলাম, এইবার আলোচনা করব হচ্ছে এমসিকিউ কিভাবে পড়বে। অবশ্যই বোর্ড বই পড়তে হবে, আগেই গাইড পড়বে না। আগে বোর্ড বইয়ের যে 14টা অধ্যায় আছে, প্রতি 20 মিনিট করে প্রতিটা অধ্যায় মনোযোগ সহকারে ধৈর্য সহকারে বই ধরে দাগিয়ে দাগিয়ে পড়বে এবং পরে তুমি গাইড থেকে বা টেস্ট পেপার থেকে বিগত বোর্ড পরীক্ষায় কোন টাইপেরগুলো বেশি আসছে সেটাকে বেশি গুরুত্ব দিবে। বোর্ডের প্রশ্ন 2020 থেকে 2023 সাল, 2020 থেকে 2023 এই এমসিকিউগুলো পরে প্র্যাকটিস করে, তবে আগে বোর্ড বই পড়তে হবে। বোর্ড বই পড়লেই তোমার সব এমসিকিউ কমন পড়ে যাবে। তো এমসিকিউর জন্য আলাদা পড়তে হবে ভালো করে 1, 7, 9, 13 আর 10 এবং 3। 10 আর 13 তো তোমরা সৃজনশীলের জন্য যে কোনো একটা পড়বে, তাহলে এমসিকিউর জন্য এইগুলো একটু এক্সট্রা আবার ভালো করে পড়তে হবে। আর সৃজনশীলের জন্য পড়লে আমি যেগুলো বেশি ইম্পর্টেন্ট দিলাম সেগুলো থেকেই কমন পড়ে যাবে। এইবার বন্ধুরা তোমাদেরকে আমি গ এবং ঘয়ের প্রশ্নগুলো দিচ্ছি। যেহেতু ভিডিওটা জ্ঞানমূলক অনুধাবন দিলে অনেক বড় হয়ে যাবে, আমি জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক আজকে রাত 10টা 15 থেকে 20 অর্থাৎ 10:30টার মধ্যে আমি তোমাদেরকে লাইভে এসে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের সাজেশনগুলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা জাহিদ নজরুল ইসলাম ফেসবুক আইডি থেকে এই লাইভটা তোমরা দেখবে এবং সবার কাছে শেয়ার করে দিবে। তো আমি এই সাজেশনে তোমাদেরকে আমি ছোট করে বলার জন্য ঘর জন্য যেই অধ্যায়গুলো বেশি ইম্পর্টেন্ট বলেছি সেখান থেকে তোমাদের অধ্যায় থেকে টপিক সিলেক্ট করে দিচ্ছি। মানে এই টপিকগুলো স্পেশালি সকালবেলা ভালো করে দেখে যাবে, যেহেতু কিন্তু কালকে কিন্তু পড়ার তোমরা টাইম পেয়ে গেছো, কারণ 2টার পরে পরীক্ষা। এতদিন তো সকালে 9টা থেকে শুরু হইতো, সকালে বেশি পড়তে পারতে না। এখন কিন্তু একটা সুযোগ হয়েছে, বাকি পরীক্ষাগুলো তোমরা সকালবেলা 12টা 1টা পর্যন্ত কিন্তু রিভিশন করতে পারবে। সো খুবই তোমাদের জন্য ভালো। এখন আমি তোমাদেরকে প্রথমেই অধ্যায় 5 থেকে একটা সৃজনশীল আসবেই, কোন টপিক থেকে বানাবে সেটাও আমি বলে দিব। 1 নম্বর, পাকস্থলিতে পরিপাক এবং ক্ষুদ্রান্তে পরিপাক। এইটা তোমাদের যে একটা পরিপাক গ্রন্থির যে একটা চিত্র আছে বইয়ের মধ্যে, ওই চিত্রটা দিয়েই তোমাদের সৃজনশীল বানানো হয় সবসময়। এবং যদি থিওরি দিয়ে বানায় তাহলে এই টপিকটা আর যকৃৎ এবং অগ্নাশয়ের কাজ বা ভূমিকাটা ভালো করে পড়বে। এই 2টা থেকে থিওরি দিয়ে বানাইলে, আর যদি ম্যাথ গাণিতিক সমস্যা দিয়ে বানায় তাহলে বিএমআই এবং বিএমআর নির্ণয়, তোমাদের বইয়ের যে বিএমআর এবং বিএমআই নির্ণয়ের যে 2টা সূত্র আছে সেই সূত্র 2টা ভালো করে আয়ত্ত করে রাখবে। এখান থেকে যে কোনো ধরনের ম্যাথ আসলে তোমরা পারবে। তাহলে এই কয়টা টপিক হচ্ছে সবচেয়ে এই অধ্যায়ে বেশি ইম্পর্টেন্ট। যদি এই অধ্যায় কিন্তু 40 পৃষ্ঠার উপরে, অনেক বড় অধ্যায়, কিন্তু সব কিছু পড়তে হয় না, সব এমসিকিউর জন্য, কিন্তু বড় প্রশ্ন এগুলা থেকেই বেশি আসে। বিএমআই বিএমআর নির্ণয়, যে তোমাদের ঘয়ের জন্য যে ছক আছে, ছকগুলো অবশ্যই ভালো করে শিখে যাবে। পৌষ্টিকতন্ত্রের চিহ্নিত চিত্র, এটা ঢাকা বোর্ডে 23 সালে আসছিল, 22 সালে আসছিল, অনেক ইম্পর্টেন্ট, শুধু চিত্র 3-এর জন্য। আর দাঁতের গঠন চিত্রসহ এই টপিকটা পড়বে। আর অভাবজনিত লক্ষণ এবং রোগাক্রান্ত উদ্ভিদ, পৃষ্ঠা 88 পৃষ্ঠাতে আছে। এই মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টের যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলার যে একটু একটু করে তোমার বর্ণনা আছে, এগুলো একটু শিখে যাবে। ঠিক আছে, এইগুলা ছাড়া আর এই অধ্যায় থেকে কোনো কিছু তোমাকে পড়তে হবে না। তাই তোমার একটা সৃজনশীল কমন পড়ে গেল সকল স্টুডেন্টের জন্য। অধ্যায় 5 মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে একটা সৃজনশীল কমন পড়ে যাবে। এবার 12 অধ্যায় থেকে আমি বলবো ঘয়ের জন্য ডিএনএর গঠন চিত্রসহ, পৃষ্ঠা নাম্বার 257। আমি তোমাদেরকে সুন্দর করে পয়েন্ট করে দিয়েছিলাম 9টা পয়েন্ট। প্রথমে জ্ঞানমূলক ধরে ডিএনএর যেই প্রথম চিত্রটা বইয়ের, ওইটার চিত্রটা আঁকবে এবং 9টা পয়েন্ট করবে, অনেক সুন্দর। 4-এর 4 পাবে, এটা 4-এর জন্য আসে। এবার ডিএনএ অনুলিপন, এটা আমি তোমাদেরকে 1 মিনিটে কিভাবে চিত্রটা আঁকাইতে হয়, 1 মিনিটও লাগে না, 30 সেকেন্ডে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম ক্লাসে। তো ওইভাবে তোমরা এঁকে ফেলবে। এটা শুধু 3-এ আসে, পৃষ্ঠা নাম্বার 263-64 পৃষ্ঠায়। মানুষের লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা, এটা শুধুমাত্র 4-এ আসে বেশি, 4-এর জন্য বেশি ইম্পর্টেন্ট। এবং মেন্ডেলের মটরশুটি পরীক্ষা, এটা গতে বেশি আসে।
খুবই ইম্পর্টেন্ট মেন্ডেলের মটরশুঁটি পরীক্ষা এবং থ্যালাসেমিয়া রোগ, এবং তোমাদের বইয়ের মধ্যে কিছু কাজ আছে, এই কাজগুলা ক খ গ ঘ পর্যন্ত ছিল, আমি ক্লাসে সবগুলো প্র্যাকটিস করিয়ে দিয়েছি। এই কয়টা টপিক পড়লে বোর্ড পরীক্ষাতেও তোমার একটা সৃজনশীল কমন পড়বে। প্রি টেস্ট, টেস্ট, মডেল টেস্ট সবসময় আমি যে অধ্যায়গুলো সিলেক্ট করছি শুধু প্রি টেস্টের জন্য না, এটা তোমাদের টেস্ট, মডেল টেস্ট, বোর্ড পরীক্ষা যেখানেই যাও না কেন এই অধ্যায়গুলোকে A to Z ভালো করে শিখতে হবে। যেখান থেকে প্রশ্ন করবে সেখান থেকেই পারবে। তবে আমি যেগুলো বেশি ইম্পর্টেন্ট দিচ্ছি এখান থেকেও তোমার একটা কমন পড়ে যাবে, 2টা কমন পড়ে গেল তোমাদের। এবার 3 নম্বরটা হচ্ছে অধ্যায় 14, সবচেয়ে ছোট অধ্যায়, অনেক সহজ, মাত্র 4টা টপিক পড়লেই তোমার একটা সৃজনশীল প্রশ্ন কমন পড়ে যাচ্ছে। আর এই অধ্যায় থেকে একটা প্রশ্ন মানে তোমার তো আমি যে 7টা দিছি এখান থেকে 5টা 6টা কমন পড়ে যাবে। 14 অধ্যায় থেকে নতুন হিসাবে, যেহেতু স্কুল ভালো করে পড়া শেষ করতে পারে নাই, নতুন অধ্যায় হিসাবে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আবার প্রশ্ন যদি সহজ করতে চায় যে নতুন অধ্যায় থেকে দিলে স্টুডেন্ট পারবে না, তাহলে এখান থেকে না দেওয়াই ভালো, টেস্টে আবার দেওয়া যাবে। তো এরকম হইতে পারে, টেস্টেও দিতে পারে, তবে দেওয়ার সম্ভাবনাই বেশি। 14 অধ্যায় থেকে মাত্র 4টা টপিক শিখবা, এই অধ্যায় থেকে একটা কমন পড়বে। টিস্যু কালচারের প্রযুক্তির ধাপ চিত্রসহ 305 নম্বর পৃষ্ঠায় মাস্ট তোমাকে চিত্র আঁকতেই হবে, ছোট ছোট করে চিত্র আঁকবা, আমি ক্লাসে যেভাবে শিখিয়ে দিয়েছি তোমাদেরকে। আর GMO বা রিকম্বিনেন্ট ডিএনএর প্রস্তুত করার ধাপ, এই দুইটাই গ অথবা ঘতে আসে, এবং বেশিরভাগ গতে দেয় হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার, 311 থেকে 12 নম্বর পৃষ্ঠাতে আছে টিস্যু কালচারের ব্যবহার। এই টপিক ছাড়া এই অধ্যায় আর কোনো কিছু নাই। এখান থেকে জ্ঞানমূলক অনুধাবন কি পড়তে হবে লাইভ ক্লাসে তোমাদেরকে আজকে বলে দিব। 10:30টায় আমি লাইভে আসবো, লাইভ ক্লাসটি সবাই উপভোগ করবে, এবং কি কি ইম্পর্টেন্ট বলি সকালবেলা অনেক টাইম পাবে, আমার ওই ইম্পর্টেন্ট টপিকগুলো ভালো করে রিভিশন করে যাবে। তাহলে 14 অধ্যায় থেকে একটি থাকবে, ওকে। এবার 11 অধ্যায় থেকে থাকবেই, কোনো মিস্টেক নেই, থাকবেই। প্রথমে ফুলের চিহ্নিত চিত্র অঙ্কন, এটা আঁকলেই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফুলের এবং বিভিন্ন অংশের যে বর্ণনা, 5টা অংশ বর্ণনা আছে, এই 5টা অংশের বর্ণনার মধ্যে গ ঘতে শুধু 2টা আসে। এটা পরাগায়ন বা প্রজননের জন্য পুং এবং স্ত্রী স্তবকের ভূমিকা, এটা গাইড থেকে শিখবে, রয়্যাল গাইডে, টেস্ট পেপারে, বিভিন্ন জায়গায়, এটা বোর্ড প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। ঘ নম্বরের জন্য তোমাদের মনে করো যে এটা চলে আসছে, পরাগায়নের জন্য পুং এবং স্ত্রী স্তবকের ভূমিকা, তোমাদের ফুলের চিহ্নিত চিত্রটা এঁকেই ওইখান থেকে তোমাদেরকে প্রশ্নটা বানানো হবে, তোমরা জ্ঞানমূলক ধরে বুঝে নিবে, এটা গাইড থেকে শিখবে, বই থেকে না। এবার 2 নম্বর হচ্ছে পুং গ্যামেটোফাইট, স্ত্রী গ্যামেটোফাইটের চিত্রসহ বর্ণনা। পুং গ্যামেটোফাইট শুধু গ নম্বরে দেয়, আর স্ত্রী গ্যামেটোফাইটটা ঘ নম্বরে আসে। 3 নম্বরে যেটা আমি সেট করেছি, ভ্রূণের বিকাশ, অমরার গঠন আর ডিম্বকের গঠন, এই 3টা টপিক ভালো করে শিখবে, কারণ এটা একদম বোর্ড পরীক্ষাতেও 11 অধ্যায় থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে। ভ্রূণের বিকাশ, অমরার গঠন, ডিম্বকের গঠন, চিত্র সহ ভালো করে শিখবে। আর লাস্ট টপিক হচ্ছে পরাগায়নের সুবিধা অসুবিধা। পরাগায়ন কাকে বলে, পরাগায়নের সুবিধা অসুবিধাগুলো কী কী, আমি তোমাদের বইয়ের মধ্যে সুন্দর করে পয়েন্ট করে দাগিয়ে দিয়েছিলাম, 5 থেকে 7টা করে পয়েন্ট করে দিয়েছিলাম, এটা খুব ইম্পর্টেন্ট। গত বছর টেস্ট পরীক্ষায় মণিপুর স্কুলে এটা এসেছিল। আচ্ছা, এবার 11 অধ্যায় থেকে আমি যেটা বললাম যে টপিকগুলো, এই টপিকগুলো স্পেশালি ভালো করে দেখে যাবে। 3টা সৃজনশীল কিন্তু কমন। এবার অধ্যায় 2 থেকেও তোমাদের কমন পড়বে, আমি একদম অল্প করে টপিক সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু এই অধ্যায়টা অনেক বড়, অনেকেই ভয় পাও এই অধ্যায়কে, মানে পড়তে চাও না, এই অধ্যায় এবং 5 অধ্যায় অনেক বড় দেখে পড়তে চাও না, কিন্তু এই 2টো অধ্যায় কিছু স্পেশাল টপিক আছে, যে টপিক থেকে পড়লেই তোমার কমন পড়ে যায়। প্রথমে আমি বলছি মাইটোকন্ড্রিয়ার গঠন আর ক্লোরোপ্লাস্টের গঠন এবং ক্লোরোপ্লাস্টের প্রকারভেদ, এই টপিকটা থেকে বেশি প্রশ্ন করা হয় এই অধ্যায় থেকে। তো অবশ্যই মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টের চিত্রটা ভালো করে আঁকানো শিখবে, এবং এটা একটু গাইড থেকে একটু ধারণা নিবে, দেখবে বোর্ড পরীক্ষায় কীভাবে আসছে, ঠিক আছে। এবং অনেক সময় আসে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, মানে চিত্র A এবং B, এই 2টার মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। এই টাইপের প্রশ্নগুলো একটু টপিকের সাথে মিলায়া টেস্ট পেপার থেকে বা গাইড থেকে বিগত সালের প্রশ্নগুলো তুমি একটু দেখবে কিভাবে আসছে। আমার কাছে মনে হচ্ছে এবার পেশি টিস্যু থেকে তোমাদের প্রশ্ন বানাবে, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি আর হৃদপেশি, তোমাদের যেটা এটা 38 পৃষ্ঠাতে দেওয়া আছে, একদম বইয়ের যে 3টা চিত্র আছে ভালো করে শিখবে, এবং ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশির তুলনা আসে, অথবা এই 3টার মধ্যে তুলনা আসে। তো এটা গাইডে কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষা বিভিন্নভাবে আসছে। তো পেশি টিস্যু টপিকটাকে একদম ঝাঁঝরা করে ফেলবে, এটা অনেক ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে নিউক্লিয়াসের গঠন প্লাস নিউরনের গঠন চিত্র সহ, ঠিক আছে, একদম ভালো করে শিখবে, নিউরন প্লাস নিউক্লিয়াসের গঠন ভালো করে শিখবে। আর এই উদ্ভিদ টিস্যু থেকে তোমরা শিখবে সরল টিস্যু, যে 3 প্রকার, ক্লেনকাইমা, স্ক্লেনকাইমা এবং
প্যারেনকাইমা, এই 3টা টিস্যুর চিত্র প্লাস বর্ণনা একটু শিখবে। উদ্ভিদ টিস্যু থেকে, প্রাণী টিস্যু থেকেই তোমাদের কমন পড়ে যাবে ইনশাল্লাহ। প্রাণী টিস্যু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর উদ্ভিদ টিস্যু থেকে সরল টিস্যু এইটা পড়বে। আর দেখে যাবে হচ্ছে ট্রাকিড, ভেসেল, জাইলেম, ফাইবার, প্যারেনকাইমা, ফ্লোয়েম টিস্যু, এগুলো একটু দেখে যাবা, এগুলো বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে। আর এই অধ্যায়টা তোমাকে A to Z ভালো করে শিখতে হবে, কারণ MCQতে 30-এ 30 পেতে হবে। তোমরা কিন্তু এই অধ্যায় আর 5 অধ্যায় বড় দেখে তোমরা একটু রিডিং পর্যন্ত পড়ো না, এটা কখনো করবে না। তোমরা MCQ শুধু আশেপাশের জনের কাছ থেকে শুনলেই তো পারা যাবে, এই আশায় করলে তোমরা কখনো ভালো করতে পারবে না। সবসময় নিজেকে তৈরি করো, নিজের পরীক্ষা দাও, অন্যর কারো কাছ থেকে কোনো MCQ দেখে নিবে না, নিজের মাথায় নিয়ে নাও। এখন থেকেই প্রি টেস্ট ভালো করা মানেই তোমার টেস্ট, মডেল টেস্ট সব পরীক্ষা সহজ হয়ে যাবে। ওকে, অধ্যায় 2 থেকে একটা কমন পড়লো, তোমার 4টা সৃজনশীল কমন পড়ে গেল। এবার 4 নম্বর অধ্যায় থেকেও একটা সৃজনশীল আসবে তোমাদের, একদম সামান্য কয়টা টপিক পড়লেই, সব কিছু পড়তে হবে না, একদম কমিয়ে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে আলোক পর্যায় প্লাস অন্ধকার পর্যায়, চিত্র সহ শিখতে হবে। এই 2টা টপিক থেকে আলোক পর্যায় এবং অন্ধকার পর্যায়ের মধ্যে 3টা স্টার দিয়ে দিচ্ছি, হচ্ছে আলোক পর্যায়টা সবচেয়ে বেশি আসে। এইটার যেই চিত্রটা, এটার সাথে সালোক সংশ্লেষণ যেই প্রক্রিয়াটা, এই 2টার চিত্র কিন্তু সেম। তোমাদের বইয়ের মধ্যে একটা চিত্র দেওয়া আছে, এই 2টার ক্ষেত্রে এই চিত্রটা অঙ্কন করতে হবে। এবার অন্ধকার পর্যায়, এবার জীবজগতের সালোক সংশ্লেষণের গুরুত্ব এবার 24 সালেও এটা চলে আসছে। এটার সাথে অনেক সময় দেখবা যে টেস্ট পরীক্ষায়, টেস্ট পেপারে বা গাইডে বিগত সালে যে আসছে জীবজগতে সালোক সংশ্লেষণ এবং শ্বসন 2টার গুরুত্বই একসাথে আসে। আবার অনেক সময় একাই শুধু সালোক সংশ্লেষণেরটা আসে, তো বেশি ইম্পর্টেন্ট সালোক সংশ্লেষণের, এটা শুধু ঘ নম্বরে বেশি আসে। আর আগের যে 2টা টপিক বললাম ওটা গতে আসে। এবার সবাত শোষণের প্রক্রিয়া, তোমাদের বইয়ের মধ্যে যে একটা সবাত শোষণের ছক আছে, শুধু ছকটাই অনেক সময় তুলে দেয় গ এর জন্য, এবং এই ছক থেকে এটিপির হিসাব, তোমাদের যে একটা হিসাব আছে পরের পৃষ্ঠাতে, ওই হিসাবটা একটু চেঞ্জ করে দেয়, তবে খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের অর্ধবার্ষিকে আসছিল, তাই এইবার হিসাবেরটা নাও দিতে পারে, তবে প্রক্রিয়া থেকে তোমাদের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেটা হচ্ছে প্রথম 3টা ধাপ, সবাত শোষণের 4টা ধাপ আছে, তোমাদের প্রথম 3টা ধাপ পড়লেই তোমাদের কমন পড়ে যাবে। আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এটা বললাম, এই 4টা টপিক পড়লে তোমার 4র্থ অধ্যায় শেষ হয়ে গেল। কত সহজ করে দিচ্ছি, এবং আত্মবিশ্বাস, অভিজ্ঞতার আলোকে বলছি। দেখো সব কিছু কমন পড়ছে কিনা কমেন্টে জানিয়ে দিও। তোমাদের কমন পড়ার পরে অবশ্যই এসে কমেন্টে জানাবে যে জি স্যার কমন পড়েছে বা কমন পড়ে নাই, যেটাই হোক তোমরা অবশ্যই কমেন্ট করবে। তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না, বেশি বেশি করে শেয়ার করে দেবে। এবার অধ্যায় 8 থেকেও একটা সৃজনশীল আসবেই, অধ্যায় 8 থেকেও একটা সৃজনশীল আসবেই। এই 8 থেকে যদি না দেয় তাহলে 6 থেকে দিবে। 6 থেকে কোন টপিক পড়তে হবে, আমি একদম অল্প কয়টা টপিকই, তবে 6 থেকে না আসার সম্ভাবনাই বেশি, কারণ অর্ধবার্ষিক, বার্ষিক পরীক্ষায় অনেক প্রশ্ন আসছে হৃৎপিণ্ডের গঠন থেকে, হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন পদ্ধতি, তবে কয়েকটা টপিক বাদ আছে যেগুলো থেকে প্রশ্ন করেনি। যদি 6 অধ্যায় থেকে দেয় প্রশ্ন, কোন টপিক পড়তে হবে এই ভিডিওতে থাকবে, আমি বলবো। তবে 8 অধ্যায় থেকে থাকবে, ধরে নাও 100% একটা থাকবে। আমার কাছে মনে হচ্ছে 8 অধ্যায় থেকে দিবেই। 6 অধ্যায়টা একটু কম ইম্পর্টেন্ট, তো এটার সাথে আমি বিকল্প হিসাবে 8 অধ্যায় রাখছি, 8-এর সাথে 6 অধ্যায়টা রাখছি। প্রথমেই মাত্র 3টা টপিক পড়লেই তোমার এই অধ্যায় থেকে একটা সৃজনশীল কমন, মাত্র 3টা টপিক। বৃক্কের গঠন প্লাস চিত্র, বৃক্কের গঠন চিত্র সহ প্লাস বৃক্কের যে কাজ আছে, তোমাদের বইয়ের মধ্যে আমি দাগিয়ে দিয়েছিলাম, পয়েন্ট করে করে দিয়েছি। তো আবার অনেক টিচাররা প্যারা করে দিতে বলছে, যে যেভাবেই দাও ওই কাজটা একদম হুবহু মুখস্থ রাখবে। আর বৃক্কের গঠন চিত্র অবশ্যই, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষার জন্য। নেফ্রনের গঠন এবার 2024 সালে ঢাকা বোর্ডে চলে আসছে এই অধ্যায় থেকে, তো এটাও ভালো করে শিখবে। ডায়ালাইসিস প্লাস প্রতিস্থাপন, 2টা কম্পেয়ার করে আসে, কখনো একা একা আসে না, ডায়ালাইসিস এবং প্রতিস্থাপন 2টা একসাথে আসে। তো ডায়ালাইসিসের চিত্র প্লাস বর্ণনা বইয়েরটা দিবে, এবং প্রতিস্থাপন এটা হচ্ছে গাইড থেকে, রয়্যাল গাইড বা টেস্ট পেপার থেকে দিবে, কারণ 2টা লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে, বইয়েরটা দিতে গেলে তুমি টাইম পাবে না, তাই প্রতিস্থাপন থেকে অল্প একটু কথা লিখবে, গাইড থেকে দিবা। আর যদি আলাদাভাবে আসে ডায়ালাইসিস, তাহলে শুধু বইয়ের চিত্রটা আর ব্যাখ্যাটা দিয়ে দিলেই হবে, ঠিক আছে। আর এটা পড়লে ডায়ালাইসিস কি, এটা 2-এর জন্য আসে, 1-এর জন্য আসে, তোমার এটা হয়ে যাবে অলরেডি। ওকে, তাহলে মাত্র এই 3 টপিক পড়লে পরেই কিন্তু তোমার 8ম অধ্যায় শেষ। এবার 8ম অধ্যায়ের সাথে অবলিক দিয়ে রাখছি 6ষ্ঠ অধ্যায়। 6ষ্ঠ অধ্যায় থেকে এবারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রচ্ছেদন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল। যদি প্রশ্ন 6ষ্ঠ অধ্যায় থেকে করে, তাহলে মনে করে এটা 4-এ দিয়ে দিচ্ছে,
4-এ দিয়ে দিছে, নাই গ নাই ঘতে দিয়ে দিছে। এবং 3 ধরনের রক্তকণিকা, আমার কাছে মনে হচ্ছে 3 ধরনের রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকণিকার অনুচক্রিকার তুলনা আসে, পার্থক্য। এটা গাইডে টেস্ট পেপারে অনেক সুন্দর করে পার্থক্যটা দেওয়া আছে। এবং গঠন প্লাস কাজ, অর্থাৎ 3 ধরনের রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা এবং লোহিত রক্তকণিকা, এই 3টার গঠন প্লাস কাজ ভালো করে শিখবে। এর মধ্যে লোহিত রক্তকণিকা একটু কম ইম্পর্টেন্ট, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা এই দুটার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। যেহেতু এই 2 টপিক থেকে প্রশ্ন বানানো হয় নাই, আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে খনিজ লবণ শোষণ পদ্ধতি চিত্র। এই 3 টপিক থেকে প্রশ্ন বানানোর সম্ভাবনা বেশি। আর যদি পার্থক্য দিয়ে দেয়, তাহলে পার্থক্যের মধ্যে ধমনী শিরার পার্থক্যটা ভালো করে শিখবা, আর লোহিত রক্তকণিকা অনুচক্রিকার পার্থক্য বা তুলনা। এবার রক্তের কাজ, এটা একটা ভাইটাল কোশ্চেন, অর্থাৎ অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। রক্তের কাজ এই অধ্যায়ের মানে কমন একটা প্রশ্ন, সব টিচাররাই এই অধ্যায় থেকে এই প্রশ্নটা গ নম্বর বা ঘ নম্বরে দিয়ে দেয়। আর হৃৎপিণ্ডের গঠন, এই দুটা দিয়ে তো অনেক আসছে পরীক্ষায়, তো এই পরীক্ষার জন্য নাও দিতে পারে। আমি যেগুলো বেশি আসে নাই সেগুলো থেকে বানাবে প্রশ্ন, তবে বোর্ড পরীক্ষার জন্য কিন্তু সার নাই। এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে রক্তের কাজ গ নম্বরে দিবে, হৃৎপিণ্ডের গঠন চিত্র সহ বর্ণনা অথবা রক্ত সঞ্চালন পদ্ধতি এইগুলো। আর এক্সট্রা একটু রিডিং করে যাবে, উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক, এটা অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট একটু দেখে যাবে। উচ্চ রক্তচাপটা দেওয়ার মতো, এটা একটু দেখে যাবে। এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো পড়বে। এইবার আমি চলে আসছি অধ্যায় 10। বন্ধুরা, অধ্যায় 10 অথবা 13 অধ্যায় থেকে বলেছিলাম, 10 থেকে যারা পড়তে চাও পড়বে, না পড়লেও হবে, ঠিক আছে। কিন্তু যারা 13 পড়বে তারা 10 পড়বে না, যারা 10 পড়বে তারা 13 পড়বে না। ওকে, এবার 10 থেকে আমি বলছি বহুমূত্র বা ডায়াবেটিস সম্পর্কে, যে তোমার 3টা ডি আছে, ডায়াবেটিস কীভাবে করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, 3টা ডি এর ব্যাখ্যা এবং ডায়াবেটিস কেন হয় এটার ব্যাখ্যাটা তোমাকে ভালো করে শিখতে হবে। এটা 2024 সালে ঢাকা বোর্ডে এবার চলে আসছে। এখান থেকে তামাক এবং মাদক দ্রব্যের প্রভাব, প্রতিবর্তী ক্রিয়া, পিঁপড়ার সৃজনশীল, অর্থাৎ আমি মণিপুর স্কুলের এটা বোর্ড প্রশ্ন প্লাস মণিপুরে বিগত সালে অনেকবার আসছে। এটা আমি শিট দিয়েছি তোমাদের, এটা বইয়ের মধ্যে অ্যান্সার ভালো করে সাজানো নাই। পিঁপড়ার যে সৃজনশীল, এই প্রশ্নটাও অনেক ইম্পর্টেন্ট, ভালো করে দেখে যাবার। পেজ 221 এবং 22 নম্বর পৃষ্ঠায় এই পৃষ্ঠাটার যেই তোমাদের বিভিন্ন হরমোনের যেই নিঃসৃত হরমোনের কাজ, তার একদম প্রত্যেকটা হরমোনের নাম, কাজ তোমাকে ভালো করে এবং কোন উৎস থেকে এটা নিঃসৃত হয় সেটাও তোমাকে ভালো করে জানতে হবে। আর এক কথায় 221 এবং 22 পৃষ্ঠাটা মুখস্থ রাখবে, এটা গ ঘ এর জন্য ইম্পর্টেন্ট। অগ্র এবং পশ্চাৎ মস্তিষ্কের গঠন চিত্র, মস্তিষ্কের লম্বচ্ছেদের চিত্র, স্ট্রোক এবং অ্যাপিলেপসি এই রোগ সম্পর্কে একটু ধারণা নিয়ে যাবে। অধ্যায় 10 থেকে এই টপিকগুলো মাথায় রাখতে হবে। অনেকেই অধ্যায় 10টা পড়তে চাও না, অনেক টপিক পড়তে হয় এই জন্য, তো তারপরেও আমি যেই টপিকগুলো বললাম এই অধ্যায় তোমাকে পড়তে হবে এইগুলা। এবার অধ্যায় 13 থেকে এইটা আমি তোমাদের অ্যান্সার করতে না করছি, কারণ এটার থেকে যদি আসেও তোমরা অ্যান্সার করবে না, এটা টেস্টের সময় ভালো করে পড়বে, কারণ এটা নতুন অধ্যায়, অনেক কিছু আছে, তোমরা ভালো করে পড়ে এখন এই অল্প পড়ে তোমরা লিখতে পারবে না ভালো করে। সো দরকার নাই, যদি কেউ পড়তে চাও তাহলে বোর্ড কোশ্চেনগুলো শুধু পড়বে, বিগত সালের বোর্ডে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো দিয়েছে ওইটা পড়বে। এটা থেকে আমি সাজেশন তৈরি করি নাই, বোর্ড প্রশ্নগুলো পড়বা, ঠিক আছে। তবে আমি 10 অধ্যায়টাকে সাজেশনে দিয়ে দিছি কোন টপিকগুলো পড়বে। এই 13 অধ্যায়ের বোর্ড কোশ্চিন পড়বা, জ্ঞানমূলক অনুধাবন এবং সৃজনশীলগুলা, ঠিক আছে। তবে আসলে অ্যান্সার করবে না এই অধ্যায় থেকে, পরে করবে। টেস্ট পরীক্ষা, মডেল টেস্টে আরও বারবার এগুলো পড়া হয়ে যাবে, তোমার কাছে সহজ হয়ে যাবে। এইবার 3য় অধ্যায় থেকে যারা 13 অধ্যায় পড়বে না, তাহলে 10 অধ্যায় পড়বে না, তারা যেন অবশ্যই 3য় অধ্যায়টা যেন দেখে যায়। 3য় অধ্যায় থেকে একদম ছোট্ট একটা অধ্যায়, কিন্তু অল্প পড়লে অনেক সময় এখান থেকেও প্রশ্ন বানানো হয়। 3য় অধ্যায় থেকে পড়বে, ঘয়ের জন্য 2টা প্রশ্ন দিয়েছি, মাইটোসিসের গুরুত্ব, মিয়োসিস কেন হয়। 100% যদি প্রশ্ন করে তাহলে এই 2 টপিক থেকে ঘ বানাবে। আর গ নম্বর বানাবে হচ্ছে চিত্র প্লাস বৈশিষ্ট্য, তোমাকে আঁকতে হবে, বৈশিষ্ট্য লিখতে হবে আর চিত্র আঁকতে হবে। মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 4টা থেকে 100% গ নম্বর বানাবে, ঠিক আছে। এই অধ্যায় থেকে একদমই অল্প পড়া, তো তোমরা যারা 10 এবং 13 পড়তে পারবে না, টাইম পাবে না, শেষ করতে পারবে না, আমার ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো পড়ে 3 অধ্যায়টা দেখে যাবে, যেহেতু এটা অধ্যায় ছোট আছে, পড়ে যাবে। মাইটোসিসের গুরুত্ব, মিয়োসিসের গুরুত্ব, আর হচ্ছে মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজের বৈশিষ্ট্য প্লাস চিত্র। এবং আরেকটা প্রশ্ন আছে মিয়োসিস প্রক্রিয়া চিত্র সহ বর্ণনা। তো বন্ধুরা, তাহলে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের জন্য আজকে ঠিক 10:30টায় লাইভে আসবো।
তো এই লাইভ ক্লাসটি তোমরা জ্ঞানমূলক অনুধাবন এবং এমসিকিউ কোন টপিক থেকে বেশি আসে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর তোমরা বোর্ড বইটাকে এমসিকিউর জন্য বেশি গুরুত্ব দিয়ে পড়তে থাকো। আজকের পরীক্ষা শেষ হলেই তোমাদের 12টা 10-এ কিন্তু পরীক্ষা